হে ভগবান, আমি সকালবেলা মলে এসে আটকে গেলাম। কে জানে সিআইডি কখন আসবে আর এসে খুনিকে ধরবে। দেখুন ম্যাডাম, খুনিকে খোঁজা আর বাড়িতে মোজা খোঁজা সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটু ধৈর্য ধরুন প্লিজ। আরে কি ধৈর্য ধরবো, তার উপর আবার সিআইডি ফোনটা নিয়ে চলে গেল। আরে অন্তত ওনাদের পারমিশন নিয়ে একটা ডান্সের প্রোগ্রামই তো দেখানো হোক, আর নয়তো থিয়েটার খুলে একটা সিনেমায় দেখিয়ে দাও না দেখুন বাবা, ম্যাডাম, তাহলে সিআইডি এই ভালো হয় মলটাকে না? পুরো সিল করে দিয়েছে। এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। ছাড়ো, আপনাকে ওইখানেই থাকতে যত সব। হবে। এক্সকিউজ মি এভরিবডি, সিআইডি আপনারা একটু পিছিয়ে যান। আপনারা সবাই পিছিয়ে যান। সবাই একটু পিছিয়ে যান। পিছিয়ে চলে আসুন। কাম অন এভরিবডি, সবাই এইদিকে এসো। এদিকে। যান যান যান। তোমরা যে পজিশনে ছিলে, যেভাবে তোমরা ডান্স করছিলে ঠিক সেম করবে। সুরেশ স্যার। মিউজিক অন করো। ঠিক আছে ওকে স্যার। বাহ 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 বাহ, ইশিকা দেবী, বাহ কি দারুণ! এই জুয়েলারিতে আপনার সৌন্দর্য আরো বেড়ে গেল। এতটা মাখন লাগাবেন না যে সামনের জন বুঝতে পারে যে তার শুধু শুধু মিথ্যে প্রশংসা হচ্ছে। এটাই তো আমাদের কাজ, তাই না? কিন্তু এবার আমি আপনাকে যা দেখাবো সেটা দেখে আপনার চোখ একেবারে বিস্ফোরিত হয়ে যাবে। দেখাবেনটা কি? হিরে। এর মধ্যে আবার আলাদা কি আছে? এটা হলো আনকাট ডায়মন্ড, একদম পিওর খাঁটি জিনিস। খনি থেকে যেমন এসেছে তেমনটাই আপনাকে দেখাচ্ছি। দারুণ ব্যাপার তো, খুব ভালো কথা। তাহলে দেরি কেন করছেন, নিয়ে আসুন এক্ষুনি। আরে ভবেশ, এতক্ষণ কোথায় ছিলে? সরি স্যার, আমি একটু কাজে গেছিলাম। আচ্ছা, একটা কাজ করো, স্টোর রুমে যাও, ওখান থেকে আনকাট ডায়মন্ডের প্যাকেটটা নিয়ে এসো। কোয়ালিটি সার্টিফিকেট? সার্টিফিকেটের চিন্তা আপনাকে করতে হবে না ম্যাডাম, সব ডকুমেন্টস রেডি আছে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমি ডকুমেন্টস রেডি করছি স্যার। আমার ব্যাগ, আমার ব্যাগ! আমি আপনাদের ছাড়বো না। আমার ব্যাগটা, আমার ব্যাগ! দেখো কোথায় গিয়ে পালাচ্ছে ব্যাগটা। দাঁড়াও দাঁড়াও, চোর এই আমার ব্যাগ! এই দাঁড়াও, দাঁড়াও, আমার আরে আরে ব্যাগটা! দাঁড়াও, কোথায় এই যাচ্ছ? দাঁড়াও, আরে আমার কেউ ব্যাগ! ধরো, ব্যাগ নিয়ে পালাচ্ছে, ধরো। ইয়েস স্যার। কি হয়েছে, আপনি এরকম করে দৌড়াচ্ছেন কেন? তুমি কোথায় ছিলে? আমি টয়লেটে গেছিলাম। আরে তোমাকে এক্ষুনি টয়লেটে যেতে হলো। এক্ষুনি একটা বাদর ভেতরে এসে কাস্টমারের পার্স নিয়ে পালিয়ে গেল। কি হলো স্যার? আরে জানি না, একটা বাঁদরের মুখোশ পরা লোক ব্যাগ নিয়ে পালালো। আরে এই শোনো, তুমি কোথায় যাচ্ছ কোটি টাকার হিরে ছেড়ে? এত বাদর করতে গেল? জিমের ইনগরেশনের জন্য এত কিছু, তাও আবার মলে? স্যার ওখানে ওখানে মাদর ছিল না, শুধু নাচ হচ্ছিল। স্যার কোথায় গেলেন? খুন খুন খুন! স্যার স্যার খুন হয়ে গেছে! স্যার খুন খুন হয়ে গেছে! খুন হয়ে গেছে! খুন হয়ে গেছে! খুন! কি হয়েছে? কি হয়েছে? ওই এভি জুয়েলার্সে কেউ ভবেশ স্যারকে মেরে ফেলেছে। সিকিউরিটি, মলের সব এক্সিট ডোর ক্লোজ করে দাও। কেউ যেন এই মল থেকে বাইরে না যায় যতক্ষণ না খুনিকে ধরা হচ্ছে। চলো।
হি ইজ ডেড। হিরেগুলো উধাও। কিন্তু আনন্দবাবু কোথায়? আনন্দ স্যার, আনন্দবাবু, আনন্দ স্যার, আনন্দবাবু, আনন্দ স্যার, আনন্দ স্যার, আনন্দবাবু। আনন্দ স্যার, আনন্দ স্যার। ও মাই গড, এই তো। অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু বেঁচে আছেন। হ্যালো স্যার, আমি এই মলের ম্যানেজার মনীষ স্যার। আমি আপনাদেরকে এখানে ফোন করে আসতে বলেছি। লাশকে হাত দেওয়া হয়নি তো? না স্যার, আমি এখানে কোনো জিনিসে কাউকে হাত লাগাতে দিইনি। ঠিক আছে ফ্রেডি, পঙ্কজ নিচে সিকিউরিটির সঙ্গে থাকো, আর এই মল থেকে কাউকে বাইরে যেতে দেবে না। যত লোকই আছে তাদের নাম নাম্বার নাও আর ওদের তল্লাশি করো। আচ্ছা, ওই বাঁদরের গেট আপে যে ডান্সাররা ছিল? স্যার, ওদের সবাইকে আমি নিজের কেবিনে বন্ধ করে রেখে দিয়েছি। সেখানে দুজন গার্ডও আছে, যেমনটা আপনাদের ফোনে বলেছিলাম। ওকে, ওদের সঙ্গে আমি দেখা করে আসি। ঠিক আছে, আর এই এবি জুয়েলার্স শোরুমটা কোথায়? হ্যাঁ স্যার, ও আপনাদের নিয়ে যাচ্ছে। চলুন। স্যার, উনি হচ্ছেন আনন্দ স্যার, এভি জুয়েলার্স এর মালিক, আর এরা এভি জুয়েলার্স এ কাজ করে। হ্যালো স্যার। ঠিক আছে। স্যার, ভবেশ আমার একজন এমপ্লয়ি, বেচারি খুন হয়ে গেছে, আর আমার কোটি টাকার উপর হিরে চুরি হয়ে গেছে। কিছু করুন স্যার। দেখছি, আপনারা এখানেই দাঁড়ান। এই রড দিয়ে মাথায় অনেকবার মারা হয়েছে। আনন্দবাবু, একটু ভেতরে আসুন। ইয়ে স্যার। আগে স্যার, কি চুরি কি হয়েছে এখানে? আর তেমন কিছু চুরি হয়নি, শুধু ওই আনকাট ডায়মন্ড চুরি হয়েছে, কোটি টাকা মূল্যের। কোথায় ছিল? ওইখানে ওই ট্রেতে রাখা ছিল। স্যার, মনে হচ্ছে খুন শুধু আনকাট হিরেগুলোর জন্য হয়েছে, কারণ বাকি অন্য জুয়েলারি তো একই রকম আছে। কি নৃশংসভাবে ছেলেটাকে মেরেছে। আপনি এখানেই ছিলেন যখন এগুলো ঘটেছিল? আগে হ্যাঁ, আমি এখানেই ছিলাম। ওই আনকাট ডায়মন্ড আমি ইশিকা দেবীকে দেখাচ্ছিলাম, উনি পছন্দও করেছিলেন। আর এদিকে ভবেশ স্টোর রুমে গিয়েছিল ডকুমেন্টস রেডি করতে। আমি তখন এদিক ওদিক করে ওই নেকলেসটা ঠিক করছিলাম, আর এদিকে ইশিকা দেবীর চিৎকার শুনতে পেলাম। আমি ঝট করে ঘুরে দেখি একটা বাঁদরের মতো লোক ওনার হাত ব্যাগটা নিয়ে পালাচ্ছে, আর উনিও চেঁচাতে চেঁচাতে ওনার পিছনে দৌড়চ্ছিলেন। তো আমার দুজন এমপ্লয়িও ওদের পিছনে দৌড়োয়। ওদিকে ভবেশও দৌড়তে দৌড়তে আমার কাছে চলে আসে কি হয়েছে জানার জন্যে। ও যেতে চেয়েছিল, আমি ওকে আটকালাম, বললাম তুমি এই দোকানে থাকো, এই সমস্ত জুয়েলারি রয়েছে, এদিকে নজর রাখো। আমি স্টোর রুমে গিয়ে কিছু কাজ ছিল করতে থাকি। আমি ভেতরে থাকাকালীন বাইরে থেকে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাই। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি যে ভবেশ মরে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে।
এখানে বাঁদরের পোশাক পরা একজন দাঁড়িয়ে ছিল। আমি ওকে ধরবার চেষ্টা করি, কিন্তু ও আমাকে এইখানে মারে আর পালিয়ে যায়। আর আমার কোটি টাকার হিরে নিয়ে পালিয়ে গেছে স্যার। বাঁদরের ছদ্মবেশে মানুষ এই সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে খুনি, হ্যাঁ? আমরা এর ফুটেজ দেখতে চাই, ভাঙার আগেরটা। আচ্ছা স্যার। এক মিনিট, আমি বলে রাখি আপনাদের মধ্যে কেউ একজন খুনি, আর যতক্ষণ না তাকে আমরা ধরছি আপনারা প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন, বুঝেছেন? আমরা স্যার কি করে বুঝতে পারবো খুনিকে? তখন তো সবাই মুখে মাস্ক পরেছিল, আমরা একে অপরকে কাউকে চিনি না। কি? হ্যাঁ স্যার। আপনারা একে অপরকে চেনেন না? না স্যার। হ্যাঁ স্যার, আমরা সবাই এক গ্রুপের নই। আপনারা সবাই একই গ্রুপের নয়, তা সত্ত্বেও সবাই একসঙ্গে? স্যার, জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে স্যার, সবার নাম আর অ্যাড্রেসও নিয়ে নিয়েছি। ঠিক আছে, এদের প্রত্যেককে তল্লাশি নাও, দেখো হিরে কোথায় আছে। স্যার, একটা ব্যাপার খুব আজব লাগলো। যখন ও হিরেটা চুরি করে নিয়েছিল, তাহলে ক্যামেরাটা ভাঙলো কেন? জেনারেলি অপরাধীরা অপরাধ করার আগে ক্যামেরা ভেঙে ফেলে, এ পরে ভেঙেছে। আর দ্বিতীয় কথা এটা হলো যে ও ক্যামেরা খোঁজার চেষ্টা করেনি, ও জানতো যে ক্যামেরাটা কোথায়। তার মানে স্যার, হয়তো এর হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছিল, নয়তো ভিতরের কোনো লোকের হাত ছিল। ভেতরের লোক? আমরা নিজেদের দোকানের চুরি কেন করাতে যাব? না ম্যাডাম, ভেতরের লোক না বাইরের লোক সেটা তো আমরা জেনেই যাব। স্যার, আরেকটা ব্যাপার, স্যার যখনই বাদরের মুখোশ দিয়ে নিজের মুখটা ঢেকেই রেখেছিল, তাহলে ক্যামেরাটা ভাঙার কি দরকার পড়লো? হতে পারে ওর এটা মনে হয়েছে যে ক্যামেরা ভেঙে দিলে রেকর্ডিং ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা তো হয়নি। একটা কাজ করো, এই শোরুমটাকে সিল করে দাও, আর আপনি আর আপনার পুরো স্টাফ এখান থেকে কেউ বাইরে যাবেন না, সবাই এখানেই থাকবেন। কিন্তু স্যার, যখন এসব হচ্ছিল তখন তো আমরা বাদরকে ধরার জন্য দৌড়চ্ছিলাম ওখানে, তবু আপনি কেন আমাদের সন্দেহ করছেন? যতক্ষণ না অরিজিনাল খুনি ধরা না পড়বে, সিআইডি সন্দেহের তালিকায় যে কেউ থাকতে পারে। আর এই মুহূর্তে সন্দেহের তালিকায় ওই বাঁদরের ছদ্মবেশে ডান্সার্সরা আছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তো হিরে এদের মধ্যে কারো একজনের কাছে হওয়া উচিত। তল্লাশি চলছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, হিরে কিন্তু কারোর কাছেই নেই। এখানেও স্যার কারোর কাছে নেই। কারোর ড্রেসে রক্ত লেগে নেই? না স্যার। হিরে এদের মধ্যে যদি কারো কাছে না থাকে তাহলে গেল কোথায়? এই রুমের মধ্যে আবার? স্যার, আমরা চোর বা খুনি নই, আমরা ডান্সার। স্যার, এটা ভুল হচ্ছে। মানে যতক্ষণ আপনারা খুনিকে পাবেন না, ততক্ষণ আমাদেরকে বসিয়ে রাখবেন। স্যার প্লিজ স্যার, এবার তো ছেড়ে দিন আমাদের। আপনারা এখানে মাঙ্কিং অ্যারাউন্ড জিমের জন্য ডান্স পারফর্ম করতে এসেছিলেন, তাই না? হ্যাঁ স্যার। আপনাদের এখানে কে ডেকেছিল? স্যার, আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল। দেখাও তো একটু।
স্যার এখানে মোবাইল আছে। কোন মোবাইলটা তোমার? এইটা স্যার। জিমের মালিক বিশাল কুমার দুদিন আগে মেসেজ পাঠিয়েছিল, আর এই ভিডিওটাও সাথে পাঠিয়েছিল। এইরকমভাবে ডান্স করতে হবে। স্যার আমাদের অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকাও চলে এসেছিল। স্যার এই নাম্বার থেকে আমাদের কাছে মেসেজও এসেছিল যে মলের মেন্স টয়লেট থেকে নিজের নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। স্যার আমাদের সাথে এরকমই হয়েছিল। নাম কি বললে এই জিমের মালিকের? বিশাল কুমার। মনীশবাবু, আপনি নিশ্চয়ই বিশালকে চিনবেন। হ্যাঁ স্যার, বিশালবাবু মাঙ্কিং অ্যারাউন্ড জিমের মালিক। ওনাকে ডেকে আনুন তো। ঠিক আছে স্যার। পঙ্কজ, এই মলে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ নিয়ে নাও। আর পূরবী, এদের সবার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসছে ওই অ্যাকাউন্টের ব্যাপারে একটু জানার চেষ্টা করো। স্যার ফ্রেডি, এদের সবাইকে অন্য জায়গায় নিয়ে যাও। চলুন চলুন সবাই আসুন। আসুন। নিয়ে যাও। আসুন। এই রুমটাকেও ভালো করে চেক করে দেখতে হবে, হয়তো এখানে লুকিয়ে রেখেছে হিরে। জুয়েলারিতে চুরি হয়েছে, ওদের আটকাক, আমাদের কেন আটকেছেন? চুরিই নয়, খুনও হয়েছে। আর যতক্ষণ খুনি ধরা পড়ছে না ততক্ষণ এরা আমাদের এখান থেকে যেতে দেবে না। কি জানি বাড়ি থেকে বেরোনোর সময় কার মুখ দেখে বেরিয়েছিলাম, এই মলে এসে আটকে পড়লাম। হ্যাঁ, বিশালবাবু, আপনার এই আইডিয়াটা কোথা থেকে এলো, এই ফ্ল্যাশ মব ডান্সের? স্যার আমায় বিশ্বাস করুন, আমি কোনো রকম ফ্ল্যাশ মব ডান্সের অর্গানাইজ করিনি। আর স্যার আমার জিম তো চালু হওয়ার আগেই অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। আর স্যার আমার কি লাভ হবে এইসব পাবলিসিটি করে? তাছাড়া শহরে আমার অনেকগুলো ব্রাঞ্চও আছে। এটা দেখুন, এই আপনার নাম্বার থেকে মেসেজ আর ভিডিও কি করে ডান্সারদের কাছে গেল? স্যার এটা আমার নাম্বার নয়, স্যার আমার নাম্বার হলো 1984563241। তো হতে পারে এই মেসেজ আপনার কোনো স্টাফেরা পাঠিয়েছে। না স্যার, আমার পরিচিত কেউ নয়, এটা নিশ্চয়ই অন্য কেউ যে আমার বদনাম করার চেষ্টা করছে। আপনারা টেলিকম কোম্পানিতে এই নাম্বারটা চেক করান না? ওটা তো আমরা জেনেই যাব, কিন্তু আপনার কি কাউকে সন্দেহ হয় কে করতে পারে এইসব আপনার নাম করে? এমন তো কোনো শত্রু নেই স্যার, তবে হ্যাঁ, যদি কেউ আমার সাকসেস দেখে শত্রু হয়ে যায় তাহলে ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। যদি দরকার পড়ে আপনাকে আবার ডাকবো। আর হ্যাঁ, শহর ছেড়ে কোথাও যাবেন না। ওকে স্যার। থ্যাংক ইউ। ফ্রেডি, এর নাম্বারটা তুমি ট্র্যাকিং এ দিয়ে দাও তো। আর যে নাম্বার থেকে ডান্সারদের কাছে মেসেজ গিয়েছিল খোঁজ নাও, এটা কার নামে রেজিস্টার্ড। স্যার, আর মনীশবাবু, ওই লোকটাকেও ডাকুন যে মিউজিক অন করেছিল ডান্সারদের জন্য। হ্যালো, দেখো তো সুরেশ সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায়? হ্যালো স্যার, স্যার মলের সব সিসিটিভি ফুটেজ রেডি। ঠিক আছে, আমরা আসছি। এক মিনিট, স্টপ, একটু রিওয়াইন্ড করো। স্টপ। এই কিন্তু একদম লাস্ট মোমেন্টে ঢুকলো। মানে স্যার এই কি আমাদের অপরাধী, এই লাস্ট ডান্সার? স্যার এ সেই লোকটা না তো যে জুয়েলারি শপ থেকে ব্যাগ নিয়ে পালাচ্ছিল? না পঙ্কজ, এ ওই লোকটা না, কারণ ওর পেছনে অসিতা জুয়েলারি স্টাফ ধাওয়া করেছিল। 20 নম্বর লোকটা অন্য কেউ। স্যার এটা সেই লোকটাই যে ডান্স চলাকালীন জুয়েলারি স্টোরে গেল, ভবেশের খুন করলো, ক্যামেরা ভাঙলো আর তারপর হিরে নিয়ে পালিয়ে গেল। কিন্তু হিরে গেল কোথায়? কিন্তু আমরা তো সবারই তল্লাশি নিলাম, হিরে তো পেলাম না। হিরে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছেন উনি, অথবা কাউকে দিয়ে দিয়েছেন।
ওনার কাছে তো টাইম ছিল না, ওনাকে তো ফ্ল্যাশ ডান্স, ওই কি জানো পঙ্কজ, ফ্ল্যাশ মব। হ্যাঁ ওই ফ্ল্যাশ মব ডান্সে পার্টিসিপেট করতে যাওয়ার ছিল ওনার। আর স্যার হিরে তো ড্যান্সের পরেও লুকাতে পারতো। না, ম্যানেজার সাহেবের কথা মতো নাচ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত ডান্সার এখানেই ছিল, আর এরপর সিকিউরিটি এদেরকে ম্যানেজারের কেবিনে বন্ধ করে দিয়েছিল। আমরা কেবিনে তল্লাশি করেছিলাম, ওখানে তো কোনো হিরে টিরে পাইনি। আচ্ছা, এই জুয়েলারি শপ আর ডান্স যেখানে হয়েছিল এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স হবে? প্রায় 70 থেকে 75 মিটারের মধ্যে। 70 থেকে 75 মিটার, অনেকটাই ডিস্টেন্স। এর মধ্যে হিরে কোথাও লুকোতেই পারে। পুরবি, ওই এই ডিস্টেন্স যতটা তার ফুটেজ একবার চেক করো তো। স্যার, এইখানে কিছু ফেললো। রিওয়াইন্ড, স্টপ। দেখলে? স্যার কি লোকে নোংরা জলের মধ্যে হিরেগুলো ফেলে দিল? মনে হচ্ছে হাউসকিপিং স্টাফদের থেকে ওর সম্পর্কে জানতে হবে। আমাদের আসা পর্যন্ত কোনো জিনিসপত্র এদিক ওদিক হয়নি তো? ম্যাডাম, আপনাকে ফোনে যেমনটা বলা হয়েছিল এই মলের কোনো জিনিসের ওপর কেউ হাত লাগায়নি। এই যে মঙ্গল রয়েছে, ডিউটিতে ছিল তখন। নমস্কার। মঙ্গল? হ্যাঁ স্যার। পরিষ্কার করার বালতিটাকে এইভাবে যেখানে সেখানে ফেলে রেখে দাও, হ্যাঁ? না স্যার, ওই মলে হঠাৎ করে নাচ শুরু হয়ে গেল তো, তাই দেখতে গেছিলাম। রাজু আমার সঙ্গে ছিল। রাজু বল না। হ্যাঁ স্যার, ও সত্যি বলছে। বাহ, সাক্ষীও তৈরি। আর এই বালতি, এটাও একদম ঠিক জায়গায় রাখা, তাই না? যাতে এই খুনি জুয়েলারি শপে খুন করে, চুরি করে, আর এদিক থেকে পালিয়ে যাওয়ার সময় হিরেটা এই বালতিতে ফেলে দিতে পারে, আর তারপর গিয়ে ডান্স ফ্লোরে জয়েন করে যেতে পারে। কি? যদি খুনি ওটার মধ্যে হিরে ফেলে দেয়, মনে হয় ওর নিশ্চয়ই কোনো সঙ্গী আছে যে ওখান থেকে হিরেগুলো বের করে নিয়ে এতক্ষণে চলে গেছে। পঙ্কজ, ফরওয়ার্ড করো, দেখো তো ওটার কাছে কে এসেছিল। এই বালতির আশেপাশে তো কেউই আসেনি, তার মানে হিরে এখনো বালতির মধ্যেই আছে। হিরে তো এই বাকেটে নেই। কোথায় সরিয়ে রেখেছিস তোরা এই হিরে? স্যার, আমি তো বললাম যে হিরের ব্যাপারে আমি কিছু জানি না। যখনই মলের ডান্স শুরু হয়ে গেছিল আমি ডান্স দেখতে চলে গেছিলাম। তারপরে মনীশবাবু বললেন কোনো লোক যেন কোনো জিনিসে হাত না দেয়, সেই জন্য আমি এটাকে এখানেই রেখে দিয়েছিলাম। তো তুমি দুপুর 12টার সময় কেন ফ্লোর মুছছিলে, তাও আবার এই করিডোরটাতেই? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত উত্তর দাওনি। হ্যাঁ, দুপুর 12টার সময় তুমি ওই জায়গাটা কেন মুছছিলে? স্যার, নিজের কাজটা ঠিক করে করাটা কি খুব অন্যায় ব্যাপার স্যার? আমি তো শুধু করিডোরটা পরিষ্কারই করছিলাম স্যার। করিডোর পরিষ্কার করছিলেন নাকি হিরেগুলো? স্যার, করিডোরের স্যার। আচ্ছা, এই দিনে দুবার পরিষ্কার কি রোজই হয় না? আজ কিছু স্পেশাল ব্যাপার ছিল? এই ভবেশবাবু নিজে তো মরলই, আর আর মরার আগে আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশবাবু নিজে তো মরলই, আর আর মরার আগে আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশ? এই ভবেশের সঙ্গে এর আবার কিসের সম্পর্ক? হ্যাঁ স্যার, ওই ভবেশবাবুর হাত থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছিল। মঙ্গল, মঙ্গল। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু এদিকে এসো প্লিজ। কোল্ড ড্রিঙ্কসটা হাত থেকে পড়ে গেছে, একটু পরিষ্কার করিয়ে দাও। আমি করে দিচ্ছি স্যার, Thanks. এক্ষুনি করে দিচ্ছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি বলছি স্যার। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজও দেখে নিতে পারেন। স্যার, ইনি হলেন সুরেশ। এই আজকে গান চালু করেছিলেন, কিন্তু জানি না কেন বাথরুমে লুকিয়ে পড়ে। না স্যার, আমি লুকিয়ে ছিলাম না। আমার পেটটা একটু খারাপ ছিল, আমার মনে হচ্ছিল আমি আবার বাথরুমে যাব, বাস। পেট তো খারাপ হবেই, পুরনো পাপি বলে কথা। হ্যাঁ, পুরনো পাপি? তুমি একে চেনো?
হ্যাঁ স্যার, চাঁদুর ক্রিমিনাল রেকর্ড আছে আমাদের কাছে। না স্যার, আমি এত বড় পাপি নই। মানে স্যার ওই এক আধবার ওই পকেটমারি করে স্যার ওই জেলে গেছিলাম, তাই আমি জানতাম ওই সব থেকে আগে আমি ফাঁসবো। সেই জন্যই তোর পেট খারাপ হয়। এই মিউজিক চালানোর জন্য তোকে টাকা কে দিয়েছিল? বিশাল? না স্যার, বিশাল স্যার দেয়নি। তাহলে কে দিয়েছিল টাকা? স্যার ওই ভবেশ স্যার। কি? আরে কিন্তু ভবেশ বাবু তো জুয়েলারি শপেই কাজ করতো, উনি জিমের প্রমোশন কেন করবেন? স্যার এটা তো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। ওই মানে স্যার উনি যেটুকু বলেছেন আমি শুধু করেছি। সুরেশ, এই মিউজিকটা ঠিক 12টার সময় প্লে করো। কটার সময়? স্যার 12টায়। গুড। অদ্ভুত ব্যাপার, যে লোকটা মারা গেছে সমস্ত দোষ তার উপর চাপিয়ে দাও। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে তো আর ফিরে আসবে না। না স্যার, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। ভবেশ? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার ভাই। যাকেই দেখো প্রত্যেকেই তো ভবেশেরই নাম বলছে। অভিজিৎ, যদি ওই বাঁদরের কস্টিউমটা ওখানে ওয়াশরুমের মধ্যে থাকে, তাহলে কেউ তো ওখানে রেখেছে। মলের মেন্স টয়লেট থেকে নিজের নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। ভবেশ আবার নয় তো? ভবেশ হয়তো ওই কস্টিউম নিয়ে এসেছে, সেটা সিসিটিভি ফুটেজেই জানতে পারবো। খোঁজ নিতে হবে যে ভবেশ কটার সময় মলে ঢুকেছিল, আর যখন এসেছিল তখন ওর কাছে ব্যাগ ছিল কিনা। কি বলো? আনন্দবাবুর কথা মতো মলের ভেতরে সকাল 10টায় এসেছিল, আর তারপর কোনো কাজেও বাইরে চলে যায়, আর তারপরও 11:45টার সময় ফিরে এসেছিল। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস স্যার। ওই যে 20 জন ডান্সারের মোবাইলে মেসেজ আর ভিডিও এসেছিল, সব ভবেশের মোবাইল থেকেই এসেছিল। ভবেশ 2 দিন আগে নতুন সিম কার্ড কিনেছিল। এখানেও ভবেশ? আচ্ছা, পুরোপুরি ওই অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারে জানতে পেরেছো, যেখান থেকে সমস্ত ডান্সারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল? স্যার আমি ওই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অবধি কেউ কিছু জানায়নি। আমি আবার চেক করছি। চলো ভবেশের ফুটেজ চেক করি। মানে হচ্ছে খুনি এই রড দিয়ে ভবেশের মাথার ওপর 5 বার আঘাত করেছে। এই দেখো, এই 5টা আঘাতের চিহ্ন। এর মধ্যে 4টে আঘাতের চিহ্ন তালিকা খুব গভীর, কারণ এই যে চিহ্নটা এটা বেশি গভীর নয়, হালকা। কিন্তু সিসিটিভি ফুটেজে তো অপরাধী তো শুধু একবারই আঘাত করেছিল দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে একবারই আঘাত করেছে, তার মানে এইটা হচ্ছে সেই আঘাত যেটা হালকা, গভীর নয়। খুনি একবার আঘাত করেছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আর পালিয়ে যাচ্ছিল, কিন্তু এই লোকটা দাঁড়িয়ে পড়েছে, মরেনি। খুনি দেখলো যে দাঁড়িয়ে পড়েছে, তখন আবার রডটা তুলে নিয়ে এর ওপর দামাদাম 4 বার খুব জোরে আঘাত করেছে, তারপর আর দাঁড়াতে পারেনি। ঠিক বলেছেন, এরকমই কিছু হবে। পিঁপড়ে, এতগুলো পিঁপড়ে আর আমাদের ল্যাবে? হ্যাঁ, তারিকা পিঁপড়ে তো তখনই আসে যখন কোনো ধরনের স্মেল মানে গন্ধ ওদের আকর্ষণ করে। কিন্তু এই হীরের পাউচের ভেতর কি আছে? এত পিঁপড়েদের এটা অ্যাট্রাক্ট করছে? এটা তো জানতে হবে। এই পাউচটাকে ধুয়ে সেই জলটাকে টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে কি এমন ছিল যাতে এই পাউচটার দিকে পিঁপড়েগুলো এইভাবে আকর্ষিত হয়েছে। পিঁপড়েদের তো একটাই পছন্দ, চিনি। সেটাই তো, বেনেডিক্ট সুগার টেস্ট করছি।
খালি হাত, তার মানে ওই মাংকি শুট ভবেশে নিয়ে এসেছিল। মনে হচ্ছে সব প্ল্যানিং এই করেছিল। যদি এই ভবেশই মাস্টার মাইন্ড হয় তাহলে মনে হচ্ছে ওর প্ল্যানে কিছু গড়বড় হয়ে গেছিল, যার কারণে ওকে প্রাণ দিতে হলো। আর ওর খুনি এই 20 জন ডান্সারের মধ্যে একজন। কিন্তু সেটা কি হতে পারে স্যার? হতে পারে যে সে কোনো ডান্সারই নয়। তার মানে স্যার? একটা কাজ করি, এই ডান্সারদের বরং আবার ডান্স করাই। কেন স্যার? এর আগে কোনো মিস্টেক করেছিল ওরা? এটাই তো আমাদের জানতে হবে। এই ব্যাপার। স্যার, ওই 20 জন ডান্সার্সের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল সে অ্যাকাউন্টে একটা মেয়ের, ওনার নাম কাবেরী। আর স্যার, সবচেয়ে অবাক করা বিষয় হলো এ ভবেশের গার্লফ্রেন্ড। কি এখানেও ভবেশ? হ্যাঁ ডক্টর সালুকে। কি? হে ভগবান, আমি সকালবেলা মলে এসে আটকে গেলাম। কে জানে সিআইডি কখন আসবে আর এসে খুনিকে ধরবে। দেখুন ম্যাডাম, খুনিকে খোঁজা আর বাড়িতে মোজা খোঁজা সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটু ধৈর্য ধরুন প্লিজ। আরে কি ধৈর্য ধরবো? তার উপর আবার সিআইডি ফোনটা নিয়ে চলে গেল। আরে অন্তত ওনাদের পারমিশন নিয়ে একটা ডান্সের প্রোগ্রামই তো দেখানো হোক, আর নয়তো থিয়েটার খুলে একটা সিনেমায় দেখিয়ে দাও না দেখুন বাবা, ম্যাডাম, তাহলে সিআইডি এই ভালো হয় মলটাকে না? পুরো সিল করে দিয়েছে। এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। ছাড়ো। আপনাকে ওইখানেই থাকতে যত সব। হবে। এক্সকিউজ মি এভরিবডি, সিআইডি আপনারা একটু পিছিয়ে যান। আপনারা সবাই পিছিয়ে যান। সবাই একটু পিছিয়ে পিছিয়ে চলে আসুন। কাম অন এভরিবডি, সবাই এইদিকে এসো। এদিকে। যান যান যান। তোমরা যে পজিশনে ছিলে, যেভাবে তোমরা ডান্স করছিলে ঠিক সেম করবে। সুরেশ স্যার। মিউজিক অন করো। ঠিক আছে স্যার। তুমি একটু এদিকে এসো। ও, তুমি তো তুমি হলে খুনি? স্যার, আমি খুন করিনি স্যার। এই মিথ্যে কথা বলে কিন্তু তুই পার পাবি না, বুঝেছিস? স্যার, আপনি কি করে জানলেন যে আমি খুন করেছি? তোমার তাল ছড়া ডান্স দেখে সবাই একরকম ডান্স করছিল আর তুমি একেবারে অন্যরকম করছিলে। এতে পরিষ্কার বোঝা যায় তুমি ডান্সার নও, তুমি একজন চোর আর একজন খুনিও। স্যার, আপনারা আমাকে অকারণেই সন্দেহ করছেন না? কার কথা এই কাজ করেছো? ভবেশ। ভবেশ? ভবেশ তোমাকে টাকা দেবে নিজের খুন করানোর জন্য? হ্যাঁ স্যার, স্যার আমি চুরি করতে গেছিলাম স্যার। ভবেশ আমাকে বলেছিল যে ওই সময় মলের মধ্যে ডান্সটা চলবে। এভি জুয়েলার্স এন্টার করার পর সেখানে শুধু আমি থাকবো। তুমি পিছন থেকে এসে আমার মাথায় আঘাত করো। সামনে একটা কালো ট্রেতে হিরে থাকবে, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে একটা কথা মনে রেখো, ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ভাঙতে ভুলো না। তারপর তুমি ওই দোকান থেকে বেরিয়ে বাইরে করিডোরে ওই একটা মপ রাখা থাকবে, তুমি গিয়ে সব কটা হিরে ওই বাকেটের মধ্যে ফেলে দেবে। আর তারপর ওখানে যে ডান্স পারফরমেন্স চলবে তাদের সাথে এসে জয়েন করো, তুমি তোমার ভাগ ঠিক পেয়ে যাবে। স্যার, মনে হয় ওই রডটা ভুল করে ওর মাথায় একটু জোরেই লেগে গেছিল আর আরো মরে গেল। ভুল কিন্তু একবারই হয়, 4 বার নয়।
ভবেশের মাথায় শুধু একবার নয় 4 বার আঘাত করা হয়েছিল, 4 বার। 4 বার? স্যার, কিন্তু আমি তো একবারই মেরেছিলাম স্যার। কি? কিন্তু হীরের পাউচ প্যাকের মধ্যে চিনি কি করে এলো? আসতে পারে দয়া, অবশ্যই আসতে পারে। যদি এগুলো হিরে না হয় চিনির টুকরো হয় তাহলে? কি? ওই হিরেগুলো নকল ছিল? চিনির টুকরো ছিল ওগুলো? একদম ঠিক। মানে ইশিকা লাখ টাকার চিনি কিনতে যাচ্ছিল? আর এই চিনির জন্যই ভবেশের প্রাণ চলে গেল। ডক্টর সালুখে, আর ইউ শিওর যে আপনার বিচারে কোনো গন্ডগোল নেই? এক্সকিউজ মি? না মানে আমার কথা না না, কোনো ভুল হয়নি দয়া, ওটা চিনিই ছিল। সেই জন্যে ফ্রেডি ওই ময়লা ফেলার বালতিতে কিচ্ছু পায়নি, কারণ হিরে ছিলই না, ওগুলো চিনি ছিল, জলে গুলে গেছে। গয়নার দোকানে হীরের বদলে চিনি? হ্যাঁ দয়া। অভিজিৎ, এই কেস পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। খুনি ওই বাঁদরদের মধ্যে কেউই না। কি? স্যার, আপনারা যখন সুন্দরকে ধরলেন তারপরেও কেন মনে হচ্ছে ও খুন করেনি? আমরা এটা বলছি না যে ও খুনি নয়, ও আসামি। কিন্তু ওর অপরাধ শুধু এটাই যে ও দোকানে চুরি করেছিল আর ভবেশের উপর আক্রমণ করেছিল। কিন্তু ভবেশকে খুন করেছে অন্য কেউ। ওটা কে ছিল স্যার? এক্ষুনি বলছি, ব্যাস সামান্য একটু অপেক্ষা করুন, এক্ষুনি খুনি সামনে চলে আসবে। শোনো, তুমি ভবেশের মাথায় কতবার আঘাত করেছিলে? স্যার, আমি ভবেশের মাথায় একবার মাত্র মেরেছিলাম, আর তারপর ক্যামেরা ভেঙে ওখান থেকে চলে যাই। আর তোমার যাওয়ার পরে ওখানে আসল খুনি এসেছিল, আর সে ভবেশের মাথায় 3-4টে জোরে বাড়ি মেরে দিল। আপনারা সবাই এইভাবে আমার দিকে কেন দেখছেন? কারণ সেই সময় দোকানে আপনি ছাড়া আর তো কেউ ছিলই না। না স্যার, আমি তো দোকানে আহত হয়ে পড়েছিলাম, কারণ এই সুন্দর আমাকে অ্যাটাক করেছিল। স্যার, স্যার এই মিথ্যে বলছে স্যার, আমি তো ওর উপরে অ্যাটাক করিনি। আরে আমি কেন মিথ্যে বলবো? আমারই তো কোটি টাকা মূল্যের হিরে চুরি হয়েছিল। কোটি টাকা চিনি? এই চিনি দিয়ে চা খেতে খুব মজা হবে বস। ভাই, আমি তো ভাবছি যে এরকম একটা চিনির দোকান আমিও খুলে ফেলি, যেখানে এনার মতো একজন কাস্টমার এসে কয়েকটা চিনির টুকরোর পরিবর্তে এতগুলো টাকা দিয়ে যায়। কি ওগুলো সব হিরে ছিল না, চিনির টুকরো ছিল? আগে হ্যাঁ, অনেক বড় প্ল্যানিং করেছিলেন ইনি। গত মাসে ইনি দোকানের ইন্স্যুরেন্স ডাবল করান, তারপর দোকানে চুরি করান, যাতে ইনি রাতারাতি বড় লোক হতে পারেন। বাই দ্য ওয়ে মিস্টার আনন্দ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আপনার যে আসল আনকাট হিরেগুলো বাড়িতে রেখে দিয়েছিলেন সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। মিস্টার আনন্দ, সত্যি বলা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। এছাড়া আমি আর কি করতাম স্যার? নোটবন্দির কারণে আমার পুরো ব্যবসা শেষ হয়ে গিয়েছিল, তার উপরে আমার বাড়িও বন্ধক রাখতে হয়েছিল। আর কোনো উপায়ই ছিল না আমার। সামনে শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছিলাম, নিজের দোকানেই চুরি করা। ভবেশ, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিন্তু ও যদি আরেকটু জোরে মারতো না তাহলে আমি তো। আর চিনি নিয়ে গেছে? হ্যাঁ স্যার, নিয়ে গেছে। প্ল্যান সাকসেসফুল। যাও সব গুছো। হ্যাঁ স্যার। তুমি ভবেশের খুন করে দিলে যাতে ওর ভাগটা ওকে দিতে না হয়। তোমার হিরে তো তোমার কাছেই ছিল, কিন্তু যেহেতু ওটা চুরি হয়ে গেছে তাই ইন্স্যুরেন্সের টাকাটাও তুমিই পেতে। স্যার, যদি ভবেশকে না মারতাম তাহলে দিনের পর দিনও আমাকে ব্ল্যাকমেল করতো। প্ল্যানিংটা তো ভালোই করেছিলেন। ডান্সাররা তো মাস্ক পরেছিল আর একে অপরকে তো চিনতই না। ওরা ডান্স করতো আর চলে যেত আর ফেসে যেত ভবেশ। আর ভবেশকেও মেরে দিয়েছিলেন যাতে ও কাউকে কিছু না বলতে পারে। স্যার, প্ল্যান তো ফুল প্রুফ ছিল,
কিন্তু হঠাৎ ওই ওয়াচম্যান দোকানে চলে আসে। ও ভবেশের লাশটা দেখতে পায় আর চিৎকার শুরু করে দেয়। তাতেই আমি ফেঁসে যাই। স্যার স্যার সমস্ত অপরাধী এই বোকামোটাই করে। তার মনে হয় যে তার প্ল্যানটা সম্পূর্ণ সফল, কিন্তু সেটা হয় না। কখনো না কখনো সে ধরাই পড়ে। এবার জেলের মধ্যে বসে আপনি ভাবতে থাকুন, একটু লোকসান হওয়া জীবন ভালো ছিল নাকি সারা জীবন জেলে কাটানো। গুড মর্নিং মানসী। গুড মর্নিং। এত বেলা হয়ে গেল, আমাকে ডেকে দাওনি কেন? আজকে তোমার ছুটি না, তাই ভাবলাম তুমি আজ বিশ্রাম করো। চা খাবে? হ্যাঁ, চা খাও। এখনই করছি। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। তুমি কাজ বেশি করো, তোমার বেশি বিশ্রামের দরকার। আরে আমার কাজটা তেমন সমস্যা নয় যতটা তুমি মনে করো। মৃতদেহ মানুষকে আর কি সমস্যায় ফেলতে পারে? পড়ে থাকে চুপচাপ। তুমিও না। আচ্ছা, সব ফরেনসিক ডক্টরই কি তোমার মতো হয়? আরে আমি মজা করছি না। মৃতদেহের সাথে থাকা খুবই সহজ, অন্তত সারাদিন বক বক করে না। তাহলে যাও প্রথম স্ত্রীর সঙ্গে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, হট টপ রেডি করে রেখেছি, তুমি ওখানে গিয়ে বিশ্রাম করো আর ফ্রেশ হয়ে এসো। আমিও তাড়াতাড়ি তৈরি হইনি, একসাথে ব্রেকফাস্ট করা যাবে। দেখো এই যাবো আর আসবো। গুড মর্নিং মম। গুড মর্নিং বাবা। কি ব্যাপার, এত সুন্দর সুগন্ধ কিসের? কি রান্না হচ্ছে? ওটা তো খাওয়ার পরই জানতে পারবি। বাবা, বাবা, কেশব, কেশব, বাবা দরজা খোলো। বাবা, বাবা, কেশব, বাবা, এসব কি হয়ে গেল? না না আজকে এই যে ফুচকাটা আমরা খাচ্ছি না, আমার কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কলেজে এমন কি করতেন স্যার? আরে পঙ্কজ, আমাদের কলেজে, মেডিকেল কলেজে যত ব্যাচমেট ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সবাই একসঙ্গে বসে যেতাম টেবিলের ওপরে আর বাজি ধরতাম 1 মিনিটের মধ্যে কে কতটা ঝাল আর কত বেশি ফুচকা খেতে পারে। আরে ভাই 1 মিনিট, এই দেখো কলেজ ফ্রেন্ডের নাম করেছি আর কলেজ ফ্রেন্ডের ফোন এসে গেছে। হ্যালো, হ্যাঁ কেশব। দাদা, দাদা একটু সাহায্য করুন। মানসী, কিছু করুন দাদা, প্লিজ সাহায্য করুন। ব্যাপারটা কি মানসী? উনি মারা গেছেন। মানসী, মানসী, মানসী কি হয়েছে? আমি রান্নাঘরে ছিলাম হ্যাঁ, আর কেশব বাথরুমে। বাথরুমে? তারপর জোরে চিৎকার শুনি। এখানে তো পুরো জলে ভর্তি, সাবধানে। স্যার, স্যার পিঠে তো দাগ রয়েছে, কিন্তু ব্লিডিং কোথা থেকে হয়েছে? হ্যাঁ, আঘাতটা খুব জোরেই হয়েছে, কিন্তু কোনো ক্ষত তো দেখা যাচ্ছে না। একটা কাজ করছি, বডিটাকে ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। তুমি কি দেখেছিলে? কি হয়েছিল কি এখানে? অ্যাকচুয়ালি স্যার, আমি, মা আর রতন আমরা 3 জন হলে ছিলাম। হঠাৎ করে জোরে একটা শব্দ পেলাম, মনে হলো যেন বোম ফেটেছে। আমরা 3 জন বাথরুমের দিকে দৌড়ে এলাম আর দেখলাম যে বাবা। বোম ফেটেছে? যদি বোম ফাটতো তাহলে এখানে তো সব ভাঙাচোরা থাকতো, সেরকম তো কিছুই নেই। স্যার, হয়তো ব্লাস্টের জন্যই হয়তো এই জল বাইরে এইভাবে পড়ে রয়েছে। কিন্তু পুরবী, এখানে তো কোনো ব্লাস্টের চিহ্নই পাওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয় কে কে করতে পারে? আই মিন, আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো রকম ঝামেলা? কারোর সঙ্গে কখনো কোনো শত্রুতা ছিল না।
স্যার বাবা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। উনি একজন সাকসেসফুল ডাক্তার ছিলেন, প্রাইভেট হসপিটালে চাকরি করতেন, হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটাল। শত্রু তো ছেড়েই দিন, উনি কখনো কারোর সাথে ঝগড়াও করেননি। মানুষে চিন্তা করো না, যে এই কাজটা করেছে তাকে আমরা ছেড়ে দেব না। তোমাদের কাছে এটা আমার প্রতিজ্ঞা, ওকে খুঁজে বার করবই, আর সে কঠিন থেকে কঠিনতর সাজা পাবে। হ্যাঁ শালুকে, কিছু পেলে? স্যার কেশব বাবুর শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এই একটা বাথটাবে বসে বসে এত বড় ইনজিউরি? বস, কেশবে যে ধরনের চোট লেগেছে এটা এইরকম একটা আঘাত যেমন বোম ব্লাস্টে হয়ে থাকে। আরে স্যার, আমরা পুরো এরিয়াটাই চেক করেছি, আপনিও তো ছিলেন ওখানে, ব্লাস্ট হওয়ার মতো কিছুই তো ছিল না। মানছি সেখানে আমরা কিছুই পাইনি, কিন্তু তবুও এটা আমার দৃঢ় বিশ্বাস এর চোটটা বোম ব্লাস্টের কারণেই। আরে কিভাবে হয় যখন ওখানে কোনো বোম ছিলই না? তাহলে ব্লাস্ট হবে কি করে? কিন্তু এনার শিরদাঁড়ার হাড় যে অ্যাঙ্গেল থেকে ভেঙেছে সেটা থেকে একদম পরিষ্কার যে যেটা হয়েছে বা ব্লাস্ট যাই হয়ে থাক সেটা নিচের দিক থেকে হয়েছে, জলের ভেতর। এটা ওই বাথটাবের জলের অ্যানালিসিস। আপনি ওই জলে কিছু পেয়েছেন? হ্যাঁ, জলে অনেক কিছু পাওয়া গেছে। ওর ঘাম পাওয়া গেছে, ওর গায়ের চুল পাওয়া গেছে, ও যে শ্যাম্পু দিয়ে চান করছিল সেই শ্যাম্পুর অংশ পাওয়া গেছে, ও গায়ে সেন্ট মেখেছিল সেই সেন্টের গন্ধ পাওয়া গেছে। আমার তো মনে হয় তুমি ভুল করছো। তুমি আবার একবার চেক করো। আবার করার কোনো দরকার নেই। আমি 100% শিওর যে এই ঘটনাটা বোম ব্লাস্টের কারণেই হয়েছে। দ্যাটস অল। এই ইনভেস্টিগেশন তুমি বন্ধ করো। বন্ধ করবো মানে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুকে দেখো, আমার কথাটা শোনো। আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডি প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো, আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই, তুমি প্লিজ শালুকে আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি, না। কি কিছু পেলে? স্যার কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই, কোনো হুমকির SMS, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই আমি বলছি, কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো সালুকে, সালুকে, কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু। সালুকে, তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই? ওই লাশ। কে তুমি? আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি সালুকে। ভুল কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না, তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জল পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর সালুকে, কি করছিস তুই? আমি তোমাকে। স্যার নন ট্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড। ডক্টর শালুকে, আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না, আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে, এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে শালুকে, ও তো মজা পাচ্ছে।
কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। এক নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে, আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কি আছে ভাই? সে যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার আমরা জানতে পারবো কিভাবে এটা কে? পুরোপুরি অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে। আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজব্যান্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকা কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। শালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, কেমন করে হলো? না মানুষ, আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান। কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার, কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল। আর স্যার, টবেও ফল্ট এসেছিল। আচ্ছা তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমে কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ। আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটাবে একটা লোকের মৃত্যু হয়েছে। সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি এই সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, এক মিনিট প্লিজ। স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার, এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার, এর মধ্যে একটা মেটাল রড থাকে যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না, কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এই ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার, এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার, তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয়, আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার, কেশব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার। ডক্টর অশোক, খৈতান রোড, বাংলো সি 165। স্যার, কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন, আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? স্যার, সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ। ডক্টর সালুকে, ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার, আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে। কি হয়েছে শাহরুখে? হ্যাঁ, বস, ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটাব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ।
স্যার আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই। অশোকবাবু, অশোকবাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোকবাবু, অশোক, ইনি তো মারা গেছেন। এনার সঙ্গেও সেটাই হলো যেটা ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি, এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড, অশোক, আজকে এখানে কি হয়েছিল? যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম, যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন? কিভাবে, এটা কিভাবে করেছিলেন? স্যার আমি টবটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে। টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়েই দেখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি ভিসা স্টোরে গত কয়েকদিনের মধ্যে দুটো কমপ্লেন এসেছিল। ওই যে বাথটাব আছে না, মানে হট বাথটাব, ওর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। দুজন বাথটাবের ওনারদের মৃত্যু হয়েছে। ডেথ? আর হয়তো ওনাদের দুজনের বাড়িতেই আপনাদের এখান থেকে একই টেকনিশিয়ান গিয়েছিল। তাকে একটু ডেকে দিন। শ্যাম গেছিল। 1 মিনিট, আমি ওকে ডাকছি। হ্যালো, শ্যামকে একটু আমার কেবিনে পাঠাবেন। স্যার শ্যাম 2-3 দিন ধরে আসেনি, আর ওনার ফোনও বন্ধ। ওকে স্যার, শ্যাম কদিন ধরে আসছে না, আর ওর ফোনটাও সুইচ অফ আছে। এই দুটো জায়গাতে কি শ্যামই গিয়েছিল? হ্যাঁ স্যার, দুটো জায়গাতে শ্যামই গেছিল। যেহেতু আমাদের কাস্টমার্স লিমিটেড আর কমপ্লেন্ট তো একেবারেই আসে না, তাই আমাদের একজন টেকনিশিয়ানই সব জায়গাতে যায়। আপনি ওর অ্যাড্রেসটা আমাদের দিন। হ্যাঁ স্যার। সারিকা, কি জানতে পারলে? স্যার এটা ডক্টর অশোকের পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া, মানে কোনো বিশেষ কারণে বডি টেম্পারেচার হঠাৎ করে একদম কমে যাওয়া।
মানে ডক্টর কেশবের যেভাবে মৃত্যু হয়েছিল তার ঠিক উল্টোটা। এরকমই কিছু শকের কারণে বডি হিট ইনস্ট্যান্টলি কমে গিয়েছিল। জল যখন এত ঠান্ডা ছিল তাহলে ডক্টর অশোক কেন জলে নামলেন আর চট করেই বা কেন উঠলেন না? স্যার এটা আমিও বুঝতে পারছি না, আর স্যার ও নন। শাহরুখে কি হচ্ছে? হ্যাঁ বস, এই দুটো ওয়াটার ট্যাঙ্কে খুলে আমি খুব ভালো করে পোস্টমর্টেম করে দেখেছি। তারপরে স্টেট অফ দ্য আর্ট, একদম লেটেস্ট আর মডার্ন। এই দুটোতেই জল গরম হতে পারে আবার ঠান্ডাও হতে পারে। তার মানে ডক্টর সালুখে খুনি টাবের সুবিধাটা নিচ্ছে। টাবগুলো নিয়ে নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি লাগিয়েছে। কারচুপি হয়েছে ফ্রেডি বস, কারচুপি হয়েছে, কিন্তু টাবের সঙ্গে নয়। কারচুপি এই ট্যাঙ্ক দুটোর সঙ্গে। ওয়াটার ট্যাঙ্কস মানে রিমোট প্রেস করলেই এক্সট্রা হট বা এক্সট্রা কোল্ড হয়ে যায়। একদম ঠিক বস। কেশবের কেসটায় ওর ওয়াটার ট্যাঙ্কটা ব্লক হয়ে গেছিল, কেউ একজন ব্লক করে দিয়েছিল ওর নবটাকে ঘুরিয়ে, যাতে ওই ট্যাঙ্কে জল না যায়। একদম ঠিক। আর তারপর ওই ট্যাঙ্কে জলের জায়গায় খুনি অন্য কিছু রেখে দিয়েছিল। কি রেখেছিল সেখানে? এইটা, এই সিলিন্ডার বস। এই সিলিন্ডারটা এমন কিছু ছিল, যখনই ও ওয়াটার ট্যাঙ্কের এই গরম হওয়া সুইচটা টেপে এই সিলিন্ডার থেকে কিছু বেরোয়, টবে যায় আর বুম, একদম ব্লাস্ট। কিন্তু কথা তো ওটাই ডক্টর সালুকে, সিলিন্ডারের মধ্যে কি এমন ছিল যে ব্লাস্ট হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র কেশববাবুর জীবন চলে গেল? সেইটা তো জানতে পারছি না দয়া, সেইটাই জানতে পারছি না। কিন্তু একটা বিষয়, এই সিলিন্ডারটা বিশেষভাবে তৈরি, যতই টেম্পারেচার বেশি হোক না কেন এই সিলিন্ডারটা সহ্য করতে পারে। দেখো সালুখে, মানলাম ডক্টর কেশবের মৃত্যু এভাবে হয়েছে, কিন্তু ডক্টর অশোকের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবে যেভাবে কেশবের মৃত্যু হয়েছে। এর ওয়াটার ট্যাঙ্কটাও আমি চেক করেছি, কিন্তু এর ওয়াটার ট্যাঙ্কটার মেকানিক্যাল সিস্টেম এমন ভাবে বদলেছে, এর ওয়াটার ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা হয়ে যায় 0 ডিগ্রির নিচে। ও, সেই একই কথা বলছো। যদি জলটা এতটাই ঠান্ডা ছিল তাহলে ডক্টর অশোক জলে কেন ছিলেন? উঠে এলেন না কেন? সেইটাই তো বুঝতে পারছি না ভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না ও বেরোলো না কেন। হ্যাঁ, কিন্তু খুনি যদি চাইতো তাহলে ডক্টর কেশব আর ডক্টর অশোককে একইভাবেই তো মারতে পারতো। কিন্তু একজনকে গরম জলে আর আরেকজনকে ঠান্ডা জলে কি প্রমাণ করতে চাইছে ও? আমাকে অপমান করতে চাইছে, এ আমার ক্ষতি করতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে ডক্টর সালুকে কোনো কাজের নয়। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? এই শ্যামকে কবে থেকে চেনেন আপনি? অনেকদিন হয়ে গেল, খুব ভালো ছেলে ও। ভাড়া সবসময় সময়তে দেয়, কখনো কোনো কমপ্লেনও নেই, কোনো সমস্যাই নেই। আর মা বাবাকে তো খুবই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা তো। আসলে শ্যামের সাথে কিছু কাজ ছিল আমাদের। আপনি ওকে লাস্ট কবে দেখেছিলেন? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু ইটস ওকে। এই দেখো, এনাদের 3 জনের ফটো এনার ঘরে রয়েছে। কোইন্সিডেন্স তো হতে পারে না। মনে হয় আপনার এই ভালো ছেলে কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়েছে। ওর মা বাবার নাম্বার আছে আপনার কাছে? কি হতে পারে ওই সিলিন্ডারে? জানি না কেন আমার মনে হচ্ছে যে সত্যিটা আমার চোখের সামনে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো ডক্টর সালুখে, কে বলছো? আরে এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমোননি? তোমাকে যতদিন না ধরতে পারছি না আমার ঘুম আসবে না। আরে রে 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 রে, আপনি মনে হয় খুব বেশি টেনশন করে ফেলছেন। এত স্ট্রেস কিন্তু শরীরের পক্ষে ভালো না সালুখে। আরে আমার কথা শুনুন, এক্ষুনি বাড়ি যান আর বাথটাবে গিয়ে রিল্যাক্স করুন। সব ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আপনার বাড়িতে বাথটাব তো থাকবেই, নাকি আমি পাঠিয়ে দেবো? তুমি যেই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বন্ধুদের খুন করেছো, আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। তাহলে
আপনি জানতে পেরে গেছেন যে আপনার বন্ধুর মৃত্যু আমারই কারণে হয়েছে, কিন্তু এই ব্যাপারটা আপনি প্রুভ কিভাবে করবেন? তো শত্রুতা আমার সঙ্গে, তো আমার সঙ্গে বদলা নে। আমার বন্ধুদের কেন মারছিস তুই? আমাকে মার না, মেরে সামনে আয়। যতদিন আমি আছি তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না, বুঝেছিস? তুই চাইলে যেখানে খুশি লুকোতে পারিস, কিন্তু সালুকে তোকে খুঁজে বার করবেই, বুঝলি? আমি তোকে খুঁজে বার করবই। আরে লুকোতে গিয়ে চাই, আমি তো রোজ আপনার জন্য অপেক্ষা করছি সেই একই জায়গা। কোন জায়গায়? কাম অন ডক্টর সালুকে, আপনি সিআইডির ফরেনসিক এক্সপার্ট, এইটুকুনি তো খুঁজে আপনি বার করেই ফেলতে পারবেন। আর যখনই জানতে পেরে যাবেন চলে আসবেন একা একা। আর এটাও মাথায় রাখবেন, সিআইডিতে আপনার অনেক বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো মিস্টার ভোসলে, হ্যাঁ বলছি। আপনি শ্যামের বাবা না? হ্যাঁ। আসলে আমি সিআইডি থেকে বলছি। আসলে আমাদের শ্যামের ব্যাপারে কিছু কথা ছিল। দেখুন, আমাদের মনে হয় শ্যামের জীবনে ঝুঁকি আছে। এসব আপনারা কি বলছেন? দেখুন আপনি ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শুধু এটা বলুন যে ও আছে কোথায়। ম্যাডাম, আমি তো কিছুই জানি না যে ও কোথায় গেছে। আপনি কিছু জানেন না? ঠিক আছে, যদি ও আপনাদেরকে ফোন করে বা ওর ব্যাপারে আপনি কিচ্ছু জানতে পারেন, আমাদেরকে এই নাম্বারে ফোন করে জানাবেন। ম্যাডাম, আমার ছেলের কোনো বিপদ হবে না তো? ওর কিচ্ছু হবে না, আপনি একদম ভয় পাবেন না। আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ স্যার। ওর বাবা তো বেশ ভয় পেয়ে আছে। যদি সন্তান এরকম হয় তাহলে মা বাবার ঘুম তো চলে যাবেই। কি মনে হয় ও সব জায়গা বাদ দিয়ে এইখানে এসে লুকিয়ে থাকবে? এই বিল্ডিং এর সেক্রেটারি পূরবীকে যা বলেছিল, যদি ওটা ঠিক হয় তাহলে এই শ্যাম তো মা বাবার থেকে দূরে যাবে না। তুই কতদিন লুকিয়ে থাকবি? একবার তোকে হাতের মুঠোয় পাই, কতদিন লুকিয়ে থাকবি তুই? কোথায় গিয়ে লুকোবি? লুকোবি? আন্ডারস্ট্যান্ড? নুন নুন আর ইউ ওকে? আই এম ওকে। আমি ব্লাস্টের সূত্র খুঁজে পেয়েছি। ইউ নো, সল্ট ওয়াটার, নোনা জল। এত টেনশনের মধ্যে আমার মাথায় তো এটাই আসেনি তারিকা, যে নোনা জল দিয়েও ব্লাস্ট করানো যায়। ওই কেশবের বাথরুমের মধ্যে আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারিকা প্রমাণ আমাদের চোখের সামনে ছিল।
ওই জলের মধ্যে উনি খুব চালাক। ও জলের বেসিক প্রপার্টিটা কি ব্যবহার করেছে। আই গট ইট। মানে ওই হিটারে জলে গোলা নুন ছিল। এক্স্যাক্টলি। আর যখনই ওই হিটারের নুন জলটা পাইপের মধ্যে দিয়ে এসে সাধারণ জলের সঙ্গে মিশলো আর বম ব্লাস্ট। কেশব বাবুর মেরুদণ্ডের হাড়ে ঠিক নিচে, সেই জন্যই হাড়টা ভেঙে গিয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু স্যার ডক্টর অশোক ওনার জল, আই নো ইট। এবার আমি বুঝতে পেরেছি। স্যার হয়ে গেছে এক্সপেরিমেন্ট। অলমোস্ট হয়ে গেছে তারিকা। এই দেখো, এই যে বোতলের জলটা আমি 3 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে রেখে এই জলের টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নামিয়ে এনেছি। তাহলে এটা এখনো জল কেন, মানে বরফ কেন হলো না? এইটাই তো ট্রিক তারিকা, এইটাই তো ট্রিক। 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে যাওয়া সত্ত্বেও জলের বেশিটা জলই রইল ততক্ষণ যতক্ষণ ওতে কোনো ঝাঁকুনি না লাগে। 1 মিনিট দেখো। এই দেখো তারিকা, এই দেখো, এবার বোতলের জল আর জল রইল না, বরফ হয়ে গেল। বরফ। এইটাই হয়েছিল তারিকা, এইটাই হয়েছিল অশোকের সঙ্গে। এইরকমই হয়েছিল যখন ও ভরা বাথটবের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর ওই ধাক্কাতে ইনস্ট্যান্টলি জলটা জমে গিয়েছিল। এক্স্যাক্টলি। তার মানে ওই খুনি ডক্টর অশোককে বরফের সুইমিং পুলে আটকে দিয়েছিল। হ্যাঁ তারিকা। বেচারা অশোক শুধু শুধু বেঘরে মারা গেল। জল থেকে বাইরে আসতেও পারল না। আই এম সরি দোস্ত, তোমাদের আমি কোনো সাহায্য করতে পারলাম না। তোমাদের খুনি এখনো জীবিত। কিন্তু বন্ধু, আমি সালুকে প্রমিস করছি, একদিন না একদিন ওই শয়তানটা গারদের পেছনে থাকবে। তারিকা, খুনি বলেছিল আমার অপেক্ষায় থাকবে। তার মানে ও চায় যে আমি ওর সঙ্গে দেখা করি। কিন্তু আপনি খুনি পর্যন্ত পৌঁছাবেন কি করে? আমি জানি এই মুহূর্তে ও কোথায় Really? আছে। আমি সবাইকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি যে উনি। না তারিকা, না। খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। কিন্তু স্যার। হ্যাঁ, খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। এই কাজটা আমাকে একাই করতে হবে। স্যার হোয়াট ইউ ডুইং? আরে ডোন্ট টাচ মাই ফোন। আমার ফোন নিয়ে কেন যাচ্ছেন স্যার? স্যার শুনুন স্যার, স্যার, স্যার দরজা খুলুন। আপনি লক করে ডোন্ট দিয়েছেন। প্যানিক তারিকা, ডোন্ট প্যানিক। আই উইল বি অলরাইট। আমি এক্ষুনি ফিরে আসবো। ফরেন্সিক রিপোর্টটাও তো ঠিকই আছে, অথচ আজ পর্যন্ত আমরা কোনো রাস্তা খুঁজে পেলাম না। দুটো বাথটবের প্রবলেম একই ছিল, শ্যামের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, অথচ শ্যামই উধাও। সবকিছু যেন এসে একই জায়গায় মিট করছে এই বাথটবে। এই বাথটব বাথটব $5,00,000 দামের বাথটব। 5,00,000 টাকার। $80,000 দামের বাথটব। মাই গড, আমাদের ইনভেস্টিগেশন ভুল পথে এগিয়ে যাচ্ছে। স্যার, স্যার, সারিকা, স্যার, তুমি এখানে কি করছো? স্যার, সালুকে স্যার কিলারকে মিট করতে গেছে। কোথায়? আমি জানি না স্যার, আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম। উনি আমাকে রুমে লক করে দিয়েছিলেন স্যার, আর সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি আমি জানি। হ্যালো অভিজিৎ, শাহরুখের জীবন বিপন্ন। ও একা খুনির সঙ্গে দেখা করতে গেছে, বুঝেছো? তোমরা বেরিয়ে এসো হাইওয়েতে, আমি তোমাদের ওর লোকেশন বলছি।
শালুকের ফোন আমি এক্ষুনি ট্র্যাক করছি। হ্যাঁ, শালুকে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছে, সান্টা ক্রুজের দিকে। ওকে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যে শ্যাম একের পর এক প্রমাণ রেখে যাচ্ছে যাতে ডক্টর সালুকে ওর কাছে পৌঁছতে পারে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু ডক্টর সালুকে তো শ্যাম নামের কাউকে চেনেনি না। এটার একটাই অর্থ দাঁড়ায় অভিজিৎ, শ্যাম খুনি নয়, খুনি অন্য কেউ যে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, ও আমাদের ফাঁসাচ্ছে। তাহলে স্যার এই শ্যাম পালাচ্ছে কেন? আর খুন যদি ও না করে থাকে তাহলে কে করেছে? আর অশোককে ওদের বাথটাব কিনতে বাধ্য করেছিল, সেই হলো খুনি। স্মরণ শক্তি বেশ ভালোই রয়েছে শালুকে। এই রেস্টুরেন্টটা তুমি চিনতে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি এখানে একা চলে এসেছো। হ্যাঁ, না হলে তুমি ভয় পালিয়ে যেতে। ভয়? ভয় তো তোমার লাগছে শালুকে, যে আমি তোমার ওই বন্ধুদের মেরে না ফেলি। সেই কারণে আমার একটা কথাতে তুমি এখানে একা চলে এসেছো। নিজের বন্ধুদের জন্য আমরা কত কিছু করি, তাই না? কে তুমি? আবারও ভুল প্রশ্ন শালুকে। তোমার তো এটা প্রশ্ন করা উচিত ছিল যে আমি এসব করেছি, কিভাবে মারলাম ওই কেশবকে আর ওই অশোককে। সেটা আমি জানি, আমি সেটা জানি। কেশবের বাথটবের ওয়াটার ট্যাঙ্কে তুমি নুন মেশানো জল রেখে দিয়েছিলে। যখনই ওই নুন জল বাথটবের সাধারণ জলের কন্ট্যাক্টে এলো, বুম, ব্লাস্ট হয়ে গেল। অশোককে তুমি ঠান্ডা জলে ফ্রিজ করে মেরেছো, রাইট? শাবাশ, গুড জব। তাহলে তোমার এটাও জানা আছে যে আমি কে? এখনো জানি না, কিন্তু শিগগিরই জানতে পারবো। তুমি তো জানোই আমি কোথায় কাজ করি, আর আমার বন্ধুরা তোমাকে কোনোভাবেই ছাড়বে না। মনে হচ্ছে তোমার বন্ধুর উপরে কোনো মায়া দয়া নেই, তাই ওদেরকেও এখানে ডেকে এনেছো। এই অ্যালার্মটা শুনতে পাচ্ছ? ওরা ভেতরে এসেছে বলেই বাজছে। না না, আমি ওদের ডাকিনি, এখনো ওদের ডাকিনি। আচ্ছা, তুমি ওদের ডাকুনি? না। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় ওদের মৃত্যু এখানে ডেকে নিয়ে এসেছে। ওদের তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তাহলে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। তার মানে? চলো চলো এখান থেকে। ডক্টর সালুকে, চলো বলছি। ডক্টর সালুকে, নবী স্যার, এক মিনিট। স্যারকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে, অবশ্যই আমি ছেড়ে দেবো, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? কেন করছো এইসব? কেন করছি এসব প্রশ্ন করা ছাড়ো। যদি ডাক্তারবাবুর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে ওখানে দুজনে ওই গ্লাসের মধ্যে যা আছে গিয়ে খেয়ে নাও। যদি ওর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে এক্ষুনি গিয়ে খেয়ে নাও। এক মিনিট। না 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 দয়া। আর হ্যাঁ, নিজেদের বন্দুক সব এই টেবিলের উপরে রেখে দাও। কোনো চালাকি নয়, হ্যাঁ? না 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 দয়া, অভিজিৎ গিয়ে খেয়ে নাও। না 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 দয়া, যেও না, না ওদিকে নয় অভিজিৎ, না না দয়া, একদম না, ওদিকে নয়, না না দয়া। শোনো অভিজিৎ, ওই গ্লাসে হাত দিও না, একদম হাত দেবে না। এই দয়া, অভিজিৎ কি করছোটা কি তোমরা? ডোন্ট ড্রিঙ্ক। কি হলো, খাও। অভিজিৎ প্লিজ, পুরোটা খাও, খাও না হলে। অভিজিৎ, অভিজিৎ, দয়া, দয়া, অভিজিৎ, দয়া। কি দিয়েছো ওদের? কি খাইয়েছো? কি খাইয়েছি? তুমি তো ফরেনসিক এক্সপার্ট, যাও গিয়ে খোঁজ নাও। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বে না মানে? আরে এদেরকে তো আগে বাঁচাও। ব্যাস, আর কয়েক মিনিটের খেলা, যা কিছু করে নাও। এদের দুজনকে কিছুতেই বাঁচাতে পারবে না। অভিজিৎ, এক্ষুনি বুঝতে পারবে নিজের পরিচিতকে নিজের চোখের সামনে মরে যেতে কেমন লাগে।
গান ফেল। অনেক বছর আগে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলাম। আমার বন্ধু আর আমি মার্ডার কেসে ফেসে যাই। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি ওর মিথ্যে ফরেন্সিক রিপোর্ট বানিয়েছিলাম যাতে ও নির্দোষ হয়ে যায়। আমি তোমার রিপোর্টটাকে এক্সপোজ করে দিয়েছিলাম আর তোমার জেল হয়ে গেছিল। তোমার জন্য আমার জেল হয়েছিল। তোমার জন্য আমার এত বছরের পরিশ্রম, আমার নাম যশ সব ধুলোয় মিশে যায়। যবে আমি জেলে গেছিলাম তবে থেকে ভাবছি, সবসময় এটাই ভাবতাম যে যখন বেরিয়ে আসবো তোমার থেকে বদলা কিভাবে নেব। ডক্টর সালুকেকে মারার যে প্ল্যান করেছিলে সেটা ফেল হয়ে যায়। আর আমি চেয়েছিলাম যে তোমাদের দুজনের মৃত্যু এর চোখের সামনে হোক, আর নিরুপায় হয়ে তোমাদের মৃত্যু দেখতো, আর এতে আমি আনন্দ পেতাম। কিন্তু তুমি ভুলে গেছো আমার নাম ডক্টর সালুখে। এর আগেও তোমাকে একবার এক্সপোজ করেছিলাম আর এবারেও আমার চালে তুমি ফেসেছো। যখনই তুমি এদের দুজনকে জুস খাওয়াতে চেয়েছিলে তখনই আমি বুঝেছি যে জুসে বিষ দেওয়া আছে। বিষের অ্যান্টিডোট আমার জানা ছিল। আমি ওখানে খুঁজে দেখলাম আর যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। আমি বলেছিলাম না, চ্যালেঞ্জ করো না, আমার বন্ধুরা তোমাকে ঠিক খুঁজে বার করবে। এসিপি স্যার আমাদের আগেই বলে দিয়েছিলেন এই দুটো মার্ডারের পেছনেই তুমি আছো। 5 লাখ টাকার বাথটাব 80,000-এ দিয়েছিলে। এত বড় ডিসকাউন্ট! তুমি নিজেকে খুব চালাক ভাবো, আর এত বড় একটা বোকামি। এতগুলো টাকা দিলে কি করে? ম্যানেজার বুঝতে পারলো না? না, ওই টাকাটা আমি আমার নিজের থেকে দিয়েছিলাম। আমি কি করতাম, ওই বাথটাবগুলো কেশব আর অশোককে বিক্রি করা প্রয়োজন ছিল, আর তারপরে ওদের দুজনের বাড়িতে ইলেকট্রিসিটি আমি কেটে দিই যাতে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। আর ওটা রিপেয়ার করার বদলে ওটাকে গন্ডগোল করার জন্য শ্যামকে ওখানে পাঠিয়েছিলে, তাই তো? শ্যাম কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আমি শ্যামের সাথে সেটাই করেছি যেটা কেশব আর অশোকের সাথে করেছিলাম। কি করব, ওর জন্য সেই সময় যদি আমি ফেসে যেতাম তখন? তোমার কি মনে হচ্ছে তুমি এখন সুরক্ষিত আছো? হ্যাঁ, কেশব, অশোক আর শ্যাম এই তিনজনে অবশ্যই সুবিচার পাবে।